তিনি একটা সুন্দর এই নিয়ে একটা নির্বাচনমুখী বক্তৃতা করেছেন। তারপরে ধরেন আমাদের সরকার পরিচালনা করে আপনারা যখন কথা বলেন, এই যে আমার খুব প্রিয় শাহদ্বীন মালিক যে বলল যে একটা বিরাট ব্যবসা হবে, এটা আসলে আপনারা না আরো অনেকেই বলে যে রাজনীতি হ্যাজ বিকাম এ বিজনেস। এটা আমরা যখন এই 70-এ আমি যখন তরুণ বয়সে 27 বছর বয়সে নির্বাচন করি, হোন্ডায় চালিয়ে আমি নির্বাচন করেছি। বঙ্গবন্ধু আমাকে 1750 টাকা দিয়ে একটা হোন্ডা কিনে দিয়েছিল। তারপরে আপনার আমার 25,000 টাকা দিয়েছিলেন বঙ্গবন্ধু, আমার 21,000 টাকা খরচ হয়েছিল, আমার 4,000 টাকা ব্যাংক আরো থেকে গিয়েছিল, যেটা আমাকে যখন সেই 71-এ 14 বছর জেল সম্পত্তি বাজেয়াপ্ত, তার মধ্যে আমাকে যখন সেই 71-এ 14 বছর জেল সম্পত্তি বাজেয়াপ্ত, তার মধ্যে আমার 4,000 টাকা বাজেয়াপ্ত হয়েছিল। সুতরাং তখন রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ছিল। ধন্যবাদ তোফায়েল আহমেদ। আসিফ নজরুল ভাই কিছু বলতে যাচ্ছেন, প্লিজ। ভাই কিন্তু একটা খুব সত্যি কথা বললেন যে উনি যখন কথা বলেন আওয়ামী লীগের স্ট্যান্ড নিয়ে কথা বলেন। আমার মনে হয় কবির ভাই যেটা বোঝাতে চেয়েছে এবং আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে, আওয়ামী লীগ যদি তোফায়েল ভাইয়ের স্ট্যান্ড নিয়ে কথা বলতো এবং একজন একটা কালেকটিভ লিডারশিপ থাকতো আওয়ামী লীগে এবং বিএনপিতে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা অন্যরকম হতো। তোফায়েল ভাই ব্যক্তি হিসাবে যতটা যৌক্তিক, যতটা প্রাজ্ঞ, উনি আওয়ামী লীগের স্ট্যান্ড নিয়ে কথা বলে ওনাকে ততটা যৌক্তিক আর প্রাজ্ঞ মনে হয় না, বিকজ আওয়ামী লীগের ভারটা ওনাকে বহন করতে হয়। আরো সহজভাবে বলে আওয়ামী লীগ নেত্রীর ভার ওনাকে বহন করতে হয়, বিএনপি নেতৃবৃন্দকে বিএনপি নেত্রীর ভার বহন করতে হয়। ওনারা দুইজন যা ইচ্ছা করেন, ওইটার বাইরে কথা বললে আপনার দলের মধ্যে খুবই খারাপ পরিণতি হয়। এটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন। আর জাজমেন্টের কথা উনি যেটা বলেছেন, এটা কিন্তু তোফায়েল ভাই খুব হাস্যকর ব্যাপার। কেন হাস্যকর ব্যাপার? দেখেন, আমাদের যে জাজ এটা উনি বলেছেন, এই জাজের ইন্টিগ্রিটি নিয়ে প্রচুর প্রশ্ন আছে সমাজে, এবং আপনারা তার রিটায়ারমেন্টের পর তাকে প্রধান বিচারপতির মর্যাদা দিয়ে আইন কমিশনে চেয়ারম্যান বানানোর মাধ্যমে প্রমাণ করেছেন উনি আপনাদের কত প্রিয় লোক। এবং তারপর উনার যে জাজমেন্ট আছে, এই জাজমেন্টে উনি যে 2 টার্মের কথা বলেছেন, উনি 2টা ডক্ট্রিনের কথা বলেছেন। এটা আন্তর্জাতিক মানে যে কোনো ইন্টারন্যাশনাল লিগাল জুরিসপ্রুডেন্স যদি দেখেন আপনি, এই 2টা তত্ত্ব কিন্তু গ্রহণযোগ্য তত্ত্ব। একটা জিনিস যদি অবৈধ হয় আপাত দৃষ্টিতে, কিন্তু সেফটি অফ দ্য পিপল এবং সেফটি অফ দ্য স্টেটের কারণে, এবং আমরা ডক্ট্রিন অফ নেসেসিটির কথা জানি, কেলসেনের থিওরি, এরকম বহু থিওরি আছে, এই সমস্ত থিওরির কারণে গ্রেটার পাবলিক ইন্টারেস্টে আপাত দৃষ্টিতে কোনো কিছু অবৈধ মনে হলো সেটা জনগণ এবং দেশের স্বার্থে গ্রহণ করা হয়। এবং আপনি যেটা বলেছেন, কেয়ারটেকার গভর্নমেন্টের জাজমেন্টে কিন্তু বলে নাই যে সংসদ চাইলে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার করবে, এটা বলে নাই। বলেছে যে প্রধান বিচারপতিকে যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না করা হয়, এই ব্যাপারে সংসদ যেন পদক্ষেপ নেয়। আর যে জাজমেন্টের কথা আপনি বলেছেন, আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন তো, বিএনপি আমলে কিছু অদ্ভুত জাজমেন্ট ছিল না, আপনার মনে আছে? প্রার্থীরা তথ্য প্রকাশ করতে পারবে না। ইয়াজউদ্দিন সাহেব যে অবৈধভাবে প্রধান উপদেষ্টার পদ নিয়েছিলেন, সেটাকে বৈধতা দিতে গিয়েছিল প্রধান বিচারপতি, সেটাকে আপনারা মেনেছিলেন? তো চিফ জাস্টিস যা বলবে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল দল, বাংলাদেশের জনগণের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে একটা ব্যক্তির অবস্থান হবে? আপনাকে সকল সময় রায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল থেকেছিলেন? থাকেন নাই। জনগণের স্বার্থ অনেক বড় কথা। তো ভাই আপনাকে আমি আমাকে একটু কথা বলতে দেন। আচ্ছা বলেন। আমি ফাঁকা 2টো কথা তোফায়েল সাহেব বলবে না।